ক্লাস, যে লাইভ ক্লাসগুলোতে আমরা এরকম কিছু টপিকে আসলে প্রবলেম সলভ করব বা তোমাদের ডাউটগুলো আসলে সলভ করার আমরা চেষ্টা করব, যে ডাউটগুলো নিয়ে সচরাচর কেউ কথা বলতে চায় না বা তোমাদের মধ্যে সবসময় একটা ছোটোখাটো ডাউট লেগেই থাকে পরীক্ষার আগ পর্যন্ত। এবং এই ডাউটগুলা যখন তোমরা আসলে পরীক্ষার সময় সলভ করতে চাও, দেখা যায় যে পরীক্ষার প্রশ্নে অহরহ তোমরা ভুল করে ফেলো। সো চলো আজকে আমরা এই ডাউটগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব বা এই ধরনের কিছু ডাউট নিয়ে কথা বলবো। আজকে আমি যে ডাউটটা নিয়ে কথা বলবো এটা আসলে তোমাদের জন্য বেশ ফেমাস একটা ডাউট। সেটা হচ্ছে কি, চ্যাপ্টার 3 এর কপি কলের ম্যাথ। এই কপি কলের ম্যাথ তোমাদের কম বেশি সবার জন্য একটু হলেও ট্রমাটাইজিং, বা কখন কোন ফর্মুলা ইউজ করব, কখন হচ্ছে ভাইয়া সবগুলো ম্যাথ যোগ হয়ে যাচ্ছে, কখন সবগুলো ভর যোগ হয়ে যাচ্ছে, কখন সবগুলো ম্যাথ আমি যোগ করতেছি না, কখন হচ্ছে M1G প্লাস M2G, কখন শুধুমাত্র M1 × G। এই ধরনের যে কনফিউশনগুলো আমি চেষ্টা করব আজকের এই লাইফটাতে তোমাদের এই সকল ধরনের কনফিউশনগুলো ক্লিয়ার করতে, অ্যান্ড হোপফুলি ইন দ্য নেক্সট এক্সাম তোমাদের এই ধরনের কোনো কনফিউশন আর যাতে কখনো অ্যারাইজ না হয়। তো চলো শুরু করা যাক। প্রথমত এই আলোচনাটা বা আজকের ক্লাসটা শুরু করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে কিছু প্রবলেম দেখে নিব যে কী ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি এই সেগমেন্টে আমরা ফেস করে থাকি। প্রথমত যে প্রবলেমটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023-এ প্রিভিয়াসলি আসা একটা কোয়েশ্চেন। এই ধরনের কিছু প্রবলেম আমরা দেখি যেখানে দুইটা বস্তু দুই সাইড থেকে ঝুলতেছে, মাঝখানে একটা বস্তু থাকে এবং এই তলে একটা ঘর্ষণ সহগ দেওয়া থাকে। অ্যান্ড ঘর্ষণ সহগ দেওয়ার পরে আমাকে ইউজুয়ালি যেটা জিজ্ঞেস করা হয়, একটা জিজ্ঞেস করা হয় ঘর্ষণ বল কত, দ্বিতীয় সব থেকে ফেমাস যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে এই বস্তুটার উপরে কার্যকরী বল কত, এবং কার্যকরী বলের বেসিসে আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ত্বরণ কত। পরবর্তীতে যে প্রবলেমটা পাই, সিমিলার কাইন্ড অফ একটা প্রবলেম, দেখো আবারও জিজ্ঞেস করতেছে ঘর্ষণ না হলে ত্বরণ কত হবে, বা ঘর্ষণ থাকলে ত্বরণের ডিফারেন্সটা কি হবে। দেখো সিমিলার টাইপ অফ প্রবলেম। পরের প্রবলেমটা যদি দেখতে চাই, এই ধরনের প্রবলেমও তোমাদের জন্য বেশ কমন, এটাও একটা কপিকল সংক্রান্ত ম্যাথ। এই কপিকল সংক্রান্ত ম্যাথগুলো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো, সো কথা না বাড়ায় চলো স্টার্ট করা যাক। আজকের এই ক্লাসটায় প্রবলেমগুলো আমরা আগে সলভ করবো, বাট প্রবলেম সলভিংয়ের আগে আমরা চেষ্টা করব তোমাদেরকে ওই প্রিলিমিনারি বেসিকটা দেওয়ার, যে বেসিকটা জানা থাকলে তুমি আসলে এই প্রবলেমগুলো নিজে নিজে ফার্দার করতে পারবা। অ্যান্ড এই প্রবলেমগুলো আসলে যতটাই ডিফিকাল্ট হয়ে যাক না কেন, ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে টোটাল 3টা ভরের একটা সিস্টেম বা 3টা ভরের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। যদি কখনো এরকম হয় যে এইখানে দড়ি দিয়ে আরও একটা ভর ঝুলাই দেওয়া হইলো, বা এইখানেও আরেকটা ভর ঝুলাই দেওয়া হইলো, এইখানে একটা ভর লাগাই দেওয়া হইলো, এই ধরনের আরও যদি ডিফিকাল্ট প্রবলেম দেওয়া হয়, তোমরা যাতে ডিফিকাল্ট প্রবলেমগুলো নিজেরা সলভ করতে পারো অতটুকু বেসিক আগে আমরা শিখে নেব, এরপরে এই প্রবলেমগুলো সলভে যাব আমরা। তো চলো আর কথা না বাড়ায় আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। ওকে, এই প্রবলেমগুলো সলভ করার আগে যে জিনিসটা আমাদের আসলে শিখতে হবে সেটা হচ্ছে সিস্টেম অর সিস্টেম অফ ম্যাথস। সিস্টেম অফ ম্যাথস ভাইয়া কী জিনিস? সিস্টেম অফ ম্যাথস খুব ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে দেখাই, এরপরে তোমাদেরকে এক্সপ্লেন করবো সিস্টেম অফ ম্যাথস কী জিনিস, বা সব থেকে বেসিক সিস্টেম অফ ম্যাথস আমরা আসলে কী দেখি আমাদের চোখের সামনে। ওকে, তো চলো, ধরো আমার কাছে একটা সারফেস আছে, এই সারফেসটার উপরে দুইটা বস্তু আঁকা আছে, ঠিক আছে? এ ধরনের দুইটা বস্তু লাগানো আছে, এই দুইটা বস্তু একটা টান টান দড়ি দিয়ে বাঁধা, ঠিক আছে? টান টান দড়ি দিয়ে বাঁধা, এইখানে দড়িটার উপরে এফ অ্যামাউন্ট অফ বল প্রয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? তো সিস্টেম অফ ম্যাথস বলতে আমরা আসলে কি বুঝবো? সিস্টেম অফ ম্যাথস হচ্ছে, আচ্ছা আগে একটু ম্যাথসগুলো বলে দিই। এটা ধরে নিলাম হচ্ছে আমার M1, এটাকে ধরে নিলাম হচ্ছে আমার M2, ঠিক আছে? এই হচ্ছে আমার সিস্টেম অফ ম্যাথস। এখন আমরা চিন্তা করি বা বোঝার চেষ্টা করি সিস্টেম অফ ম্যাথস বলতে কি বুঝি, বা হোয়াট ইজ কল সিস্টেম অফ ম্যাথস।
সিস্টেম অফ ম্যাথসকে যদি একটু বাংলায় ট্রান্সলেট করি আসলে হচ্ছে ভরের সিস্টেম সমূহ। ক্লিয়ার? আচ্ছা, যখনই আমরা দেখব যে এরকম একের অধিক বস্তু বা একের অধিক ভর, হতে পারে সেটা 2টা 3টা 4টা 5টা যে কোনো সংখ্যক আমার ভর হতে পারে, এতগুলো সংখ্যক ভর তারা যদি এই ধরনের টান টান দড়ি দিয়ে অথবা স্প্রিং এর সাহায্যে কোনোভাবে তারা যদি এভাবে যুক্ত থাকে এবং তাদের উপরে যদি এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় বা বাইরে থেকে যদি আমি কোনো বাহ্যিক বল এনে প্রয়োগ করি, এই টোটাল জিনিসটাকে মিলে তখন আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা টোটাল সিস্টেম। তো সিস্টেমটা গঠন করছিলাম, বেসিক ইকুইপমেন্ট কি ছিল আমার? 2টা ভর। এজন্য এই জিনিসটার নাম আমরা বলতেছি সিস্টেম অফ ম্যাস বা ভরের সিস্টেম। টোটাল জিনিসটাকে সিস্টেম কনসিডার করতেছি, যেহেতু এটা আমার প্রথম এলিমেন্টেই ছিল ভর, এজন্য আমরা বলতেছি এটা একটা ভরের সিস্টেম। ইজ ইট ক্লিয়ার? এই যখন আমরা সিস্টেম অফ ম্যাথ নিয়ে চিন্তা করব বা সিস্টেম অফ ম্যাথের আলোচনাটা করব, তখন আসলে 2টা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে বা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই জিনিসটা আমাকে প্রিলিমিনারি জেনে নিতে হবে। সেটা কি? প্রথম জিনিস, সিস্টেমের ত্বরণের মান সমান। এই জিনিসটা একদম আমাকে ধ্রুব সত্য হিসেবে মেনে নিতে হবে। ধ্রুব সত্য হিসেবে কিভাবে তা একটু বুঝে নিই, কিভাবে জিনিসটা কাজ করবে, অ্যান্ড লজিক্যালি আসলে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে আসলেও আমি যা বলতেছি এটা কি ম্যাটার করে কি করে না, বা লজিক্যালি কি জিনিসটাকে ভ্যালিড কিনা। ওকে, চলো আগে দেখা যাক এই জিনিসটাকে লজিক্যালি ভ্যালিড কিনা। প্রথম কথা ভাইয়া, আমি বলছিলাম এই সুতাটা কিরকম, একটা টান টান সুতা, দ্যাট মিনস এটা কখনো বেন্ড হবে না, কোনোভাবে এটাকে লম্বা করা যাবে না টেনে, অথবা হচ্ছে এটা মাঝখান দিয়ে কখনো বেন্ড হবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি না হয় তুমি একটু মনে মনে কল্পনা করার চেষ্টা করো, 2টা বক্সকে তুমি যখন সামনের দিকে টানো, ধরো একসাথে বেঁধে তুমি টানতেছো, 2টা বক্সকে কখনো ভিন্ন ভিন্ন বেগে তোমার দিকে আসা কি সম্ভব? কখনোই সম্ভব না, রাইট? 2টা বস্তুকে যদি তুমি টান টান ভাবে রেখে টান দাও নিজের দিকে, নিজের কাছে আনার চেষ্টা করো, 2টা বস্তুকে একই সাথে তোমার দিকে আসা স্টার্ট করবে, অর্থাৎ প্রায় একই বেগে তোমার দিকে আসা স্টার্ট করবে। ক্লিয়ার? তো একই বেগে যদি আসা স্টার্ট করে তাহলে আমি বুঝতে পারতেছি M1 বস্তুর ত্বরণ এবং M2 বস্তুর ত্বরণ দুইটাই সমান হবে, এখানে কোনো ত্বরণের ডিফারেন্স ক্রিয়েট হবে না। বোঝাতে পারছি? সো সিস্টেম সম্পর্কে দ্বিতীয় যে জিনিসটা আমরা খেয়াল রাখবো সেটা, যত দড়ি তত টান। টান কি জিনিস ভাইয়া? টান হচ্ছে, ধরো তুমি বস্তু দড়ি দিয়ে বেঁধে রাখছো, অবভিয়াসলি বেঁধে যদি তুমি ঝুলায় রাখো তখন বস্তুটা কি প্রবণতা কি নিচে পড়ে যাওয়ার, রাইট? তুমি যদি ধরো এই পেনটার কথা চিন্তা করো, পেনটাকে যদি ছেড়ে দিই আমি, নিচে পড়ে যাবে, এটাই তো তার টেন্ডেন্সি, বেসিক টেন্ডেন্সি, রাইট? কিন্তু আমি যদি এটাকে দড়ি দিয়ে ঝুলায় রাখতাম তখন কি হইতো? টেন্ডেন্সি কি হারায় যাইতো? হারাইতো তো না, রাইট? তা তখনও টেন্ডেন্সি থাকতো নিচে পড়ে যাওয়ার, কিন্তু সে পড়তে পারতো না। কেন পড়তে পারতো না? দড়িটা তাকে ধরে ধরে রাখছে। এই যে দড়ি যে তাকে ধরে রাখছে, অবভিয়াসলি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এই যে দড়ি যে ফোর্স অ্যাপ্লাই করে বস্তুর পড়ে যাওয়ার প্রবণতাকে আটকায় রাখে, এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে টান বল, বা ইংলিশে আমরা এটাকে বলি টেনশন ফোর্স। টেনশন ফোর্স। ক্লিয়ার? খুব সিম্পল একটা জিনিস, শুধুমাত্র শর্ট ফর্মে আমরা টেনশনও বলতে পারি অথবা টেনশন ফোর্সও বলতে পারি। খুব সিম্পল একটা জিনিস। এবার একটু জিনিস চিন্তা করো, এই সিস্টেমটার দিকে তাকায় দেখো। প্রথম জিনিসটা তো বুঝলাম যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ এই 2টা বস্তুর জন্য সেম হবে, একটু তো ক্লিয়ার। বাট টেনশন কোথায় হবে? কি বলছি ভাইয়া? যত দড়ি তত টান। অর্থাৎ আমার এই সিস্টেমটার মধ্যে যেই কয়টা দড়ি আমি ইউজ করব, অতগুলা টান বলের হিসাব নিকাশ আমাকে করতে হবে। একটু চিন্তা করে দেখো, যখন আমি 2টা বস্তু কানেক্ট করতেছি বা 2টা বস্তুকে দড়ি দিয়ে বাঁধতেছি, একটু মনে মনে কল্পনা করার চেষ্টা করো, 2টা বস্তুকে বাঁধতে সর্বোচ্চ আমাকে কয়টা দড়ি ব্যবহার করতে হবে? একটা দড়ি, রাইট? তো একটা দড়ি দিয়ে যদি আমি 2টা বস্তুকে বাঁধতে পারি, অর্থাৎ দুই মাথার দড়ির 2 মাথায় 2টা বস্তু বাঁধা আছে, করতে পারি আমি, তাহলে দড়ির সংখ্যা ভাই এখানে কয়টা? একটা মাত্র দড়ি, রাইট? দড়ি যদি একটা হয় ভাইয়া, টান বলের মান কয়টা হবে বা কয়টা টান বল আমরা এখানে ব্যবহার করতে পারবো পুরা ম্যাথটা সলভ করার জন্য? একটা মাত্র টান বল ব্যবহার করব।
এখানে কি একের অধিক আর কোনো টান ইউজ হবে? হবে না। এতটুকু ক্লিয়ার ভাইয়া? এই দুইটা জিনিস তোমাদের যদি মাথায় থাকে তাহলে এই সিস্টেম অফ ম্যাথস এই জিনিসটা ক্যালকুলেট করা তোমাদের জন্য একদমই ডাল ভাত একটা জিনিস। ক্লিয়ার? সো এই সিস্টেম অফ ম্যাথস থেকে আমরা আসলে কি জানতে চাই? দুইটা জিনিস জানতে চাই, দুইটা প্রশ্ন জানতে চাই। এক, এই টোটাল সিস্টেমের ত্বরণের মান কত? দুই, এই পুরা সিস্টেমের মাঝখানে যে দড়িটা আছে সেই মাঝখানের দড়ির টান বলের মান কত? বোঝাতে পারছি? এই দুইটা সিম্পল দুইটা কোশ্চেন আমি জানতে চাই। ক্লিয়ার? একটা জিনিস আমি জানবো, সেটা হচ্ছে এই দুইটা জিনিস জানার পর তোমাদের জন্য একটা এক্সট্রা কোশ্চেন আমি থ্রো করব, বাট এই দুইটা আগে সলভ করার পর। ক্লিয়ার? এখন একটু এই জিনিসটা হচ্ছে মাথায় রাখো, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী পেজে আমরা আসলে এই জিনিসটা সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? যে যে বস্তুটা, প্রথম বস্তু যার ভর আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে M1 বস্তুটার কথা একটু চিন্তা করো। আচ্ছা, সিস্টেম অফ ম্যাথ সলভ করার জন্য আরেকটা সিম্পল একটা টেকনিক আমরা ইউজ করি, সেটা কি? ফ্রি বডি ডায়াগ্রাম। ক্লিয়ার? এই জিনিসটাকে শর্টলি আমরা বলি এফবিডি। ক্লিয়ার? আচ্ছা, এফবিডি দিয়ে কি হয় ভাইয়া? ধরো সিস্টেম অফ ম্যাথস কি, আমার যেখানে অনেকগুলা বস্তু একসাথে কানেক্টেড থাকবে আইদার দড়ি দিয়ে না হলে স্প্রিং দিয়ে। তা চিন্তা করো যখন আমরা হচ্ছে একটা এভাবে কানেক্টেড বস্তুর মধ্যে বল প্রয়োগ করতেছি এক্সটার্নালি, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তুর মধ্যে এই বলের প্রতিক্রিয়া কি হচ্ছে বা বলের ক্যালকুলেশন কেমন হবে, এটা ইন্ডিভিজুয়ালি ডিরেক্টলি ডায়াগ্রামের দিকে তাকায় করাটা, বোঝাটা কিন্তু খুবই টাফ। কারেক্ট? তখন আমরা আসলে কি করি, পুরো সিস্টেমটা থেকে একটা একটা করে ম্যাস খুলে আনি বা একটা একটা করে ভর খুলে আনি, ওই ভরটার উপরে এক্স্যাক্টলি কিভাবে বল ক্রিয়া করতেছে সেই জিনিসটা ফাইন্ড আউট করি। এরপরে আমি আমার বস্তুটা বা ভরটা যেখান থেকে খুলে আনছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দিই। দেওয়ার পর যখন আমার পুরো ফোর্সের অ্যানালাইসিস করা শেষ, পুরো অ্যানালাইসিসটাকে আমি মার্চ করি, এক জায়গায় করি, এক জায়গায় করার পর আমার সলিউশন ডান। সো এফবিডি বেসিক্যালি আমাকে কোন সাহায্যটা করে বা কি হেল্প করে? কোনো একটা কমপ্লিকেটেড জিনিস বা একটা কমপ্লিকেটেড ডায়াগ্রামকে খুব ইজিলি কিভাবে আমরা সলভ করতে পারি, ওই সলভিং মেথডটা দেয় হচ্ছে আমাকে এফবিডি। ক্লিয়ার? ওকে, সো চলো এফবিডি ড্র করার চেষ্টা করি। প্রথমে M1 ভরের বস্তুটা একটু চিন্তা করে দেখো, বা এই ডায়াগ্রামটার দিকে তাকায় দেখো। এই ডায়াগ্রামটার উপরে যখন আমরা চিন্তা করব, এই ডায়াগ্রামটার উপরে ভাইয়া যখন M1 বস্তুটার কথা চিন্তা করতেছি, M1 বস্তুটা যে সামনে যাবে তার উপরে কোন বলটা কাজ করতেছে? এই এফ বলটা কি এসে কাজ করতে পারছে? পারেনি। এফ বল তো দূরে, রাইট? এফ বলের কারণে তো আমার M1 বস্তু সামনের দিকে আগাবে না। তাহলে কোন বলের কারণে আসলে M1 বস্তুটা সামনের দিকে আগাবে? সামনের দিকে আগাবে এখানের টেনশন বল কারণে, বা যেটাকে আমরা বলছি বাংলায় টান বল। দ্যাট মিন্স আমার M1 বস্তুটা সে যে সামনের দিকে যাচ্ছে, তাকে সামনের দিকে নেওয়ার জন্য দায়ী বল হচ্ছে T1 বা টান বল। ক্লিয়ার? টান বল বস্তুকে আমার সামনের দিকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন তোমাদের সাথে আমি একটু নিউটনের সেকেন্ড ফর্মুলাটা নিয়ে কথা বলতে চাই। নিউটনের সেকেন্ড ফর্মুলা ভাই কি বলছিল? নিউটন একটা জিনিস বলছিল যে কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগ পরিবর্তনের সমানুপাতিক। রাইট? ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক, সরি, ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। এবং এই জিনিসটা থেকে আমরা আসলে লিখতে পারতাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ। মনে পড়ে? এই জিনিসটা তোমরা তোমাদের বইয়ে অনেক দেখছো, রাইট? বই প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা এই জিনিসটা দেখছো, বিভিন্ন অনলাইন ফোরামে, গুগলে, সব জায়গায় এই ফর্মুলাটা ইউজ হয়। অ্যাকচুয়ালি ফর্মুলাটার মেইন ভার্সনটা এরকম না। এই ফর্মুলাটার মেইন ভার্সনটা হচ্ছে এইরকম: সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। দ্যাট মিন্স আমি যদি কোনো একটা বস্তুর উপরে একের অধিক বল প্রয়োগ করতাম, এটা যদি হইতো F1, এটা যদি হইতো F2,
F1 কে যদি F1 এর দিক যদি আমি পজিটিভ ধরতাম তখন আমি এভাবে লিখতাম F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু এম এ। বোঝাতে পারছি ভাইরা? সো এই হচ্ছে আমার নিউটনের ফর্মুলার অ্যাকচুয়াল ভার্সন। ক্লিয়ার? সো এই ভার্সনটার কথা যদি আমি চিন্তা করি বা এই ফর্মটার কথা যদি আমি চিন্তা করি, এইখান থেকে কি আমি লিখতে পারি এই জাস্ট বস্তুটার জন্য যে আমি তো জানি এদের অ্যাক্সেলারেশন সেম, রাইট? কারণ বলে আসছি আমরা এখানে স্বতঃসিদ্ধভাবে মেনে আসছি সিস্টেমের ত্বরণ সবার জন্য সেম। M1 এর ত্বরণ যেই কথা, M2 এর ত্বরণ সেম, ভ্যালু কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি ধরে নিলাম সেই ত্বরণের মান হচ্ছে এ, আর ম্যাস আগাচ্ছে কিভাবে? T1 বলার কারণে। তাহলে কি আমি লিখতে পারি যে T1 ইজ ইকুয়াল টু M1 ইন্টু এ, আমার ফার্স্ট ইকুয়েশন। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো, এন্ড আমরা এই পার্টটা আসলে মুছে দিতে পারি। এবার চলো যেটা মেইন পার্ট আমাদের, বা যে আমাদের আসলে মূল আকর্ষণ, সে হচ্ছে M2। রাইট? M2টার কথা চিন্তা করো, তো ডায়াগ্রামের দিকে যদি আমরা তাকাই, M2 বলে বস্তুটার উপরে ডান দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, সেটা কে ভাইয়া? এক্সটার্নাল বা বাহ্যিক বল, হুইচ ইজ এফ। পিছনের দিকে একটা টান বল কাজ করবে, হুইচ ইজ মোস্ট ইন্টারেস্টিং থিং। কারণ টান বলের ডাইরেকশন আমরা ভাইয়া কোন দিকে দেখাইছিলাম? সামনের দিকে, রাইট? এবার নিউটনের থার্ড লর কথা চিন্তা করো। নিউটনের থার্ড ল ভাইয়া কি বলছিল? অ্যাকশন রিয়াকশনের কথা বলছিল। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এইটা কাইন্ড অফ একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মতো কাজ করে, ঠিক আছে? কাইন্ড অফ। সো কাইন্ড অফ ক্রিয়া প্রতিক্রিয়ার মতো যদি কাজ করে, সামনের দিকে এই টানটাকে যদি আমরা ক্রিয়া ধরে নেই, তাহলে পেছনের দিকে একটা প্রতিক্রিয়া হিসেবে কি থাকবে? আরেকটা টান বল কাজ করবে। এই টানটা কে অ্যাপ্লাই করতেছে? এই M1 বস্তুটা। বোঝাতে পারছি? ডান দিকে যে টান বলটা কাজ করতেছে, এই টান বলটা ইউজ করতেছে M2, বা এই টান বলটা দিচ্ছে M2। পিছনের দিকে যে টান বলটা ইউজ হচ্ছে, বা পিছনের দিকে যে টান বলটা আমরা দিচ্ছি, এই টান বলটা দিচ্ছে হলো আমার বস্তু M1। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা M2 এর অ্যানালাইসিস করি, M2 এর ক্ষেত্রে ভাইয়া ডান দিকে কে কাজ করতেছে? বাহ্যিক বল F। পেছনের দিকে কে কাজ করতেছে? টান বল T1। কিন্তু বস্তু আগায় যাচ্ছে কোন দিকে? সামনের দিকে, রাইট? তাহলে কি আমরা লিখতে পারি যে F মাইনাস T1 ইজ ইকুয়াল টু M এ, সরি M2 এ। আচ্ছা, কেন F মাইনাস T1 করলাম? কেন T1 মাইনাস F করলাম না? কারণ খুব সিম্পলি বুঝতে পারতেছি, যারা আমরা দড়ি টানাটানি খেলা খেলছি, অথবা যারা হচ্ছে টাগ অফ ওয়ার নামে চিনো, যখন কোনো একটা দল, স্পেসিফিক কোনো একটা দল বেশি পরিমাণে বল প্রয়োগ করে, দড়ি কি তাদের দিকে ঝুঁকে পড়ে, রাইট? সো দড়ি কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করে যেই দিকে ফোর্স বেশি অ্যাপ্লাই হচ্ছে সেই দিকের উপরে, কারেক্ট? তাহলে বস্তু যদি ডান দিকে যায়, মাস্ট বি বাহ্যিক যে বলটা প্রয়োগ করতেছি সেটা বেশি টান বলের তুলনায়। যদি টান বলই বেশি হইতো তাহলে কি হইতো? বস্তু সামনের দিকে কখনো যাইতেই পারতো না। বোঝাইতে পারছি কথা? দ্যাটস দ্য রিজন আমরা এখান থেকে F মাইনাস T1 করতেছি। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা দিতে পারি আমাদের সেকেন্ড ইকুয়েশন। দেখো দুইটা ইকুয়েশন চলে আসছে আমাদের। এবার আমরা কি করতে পারি? দুইটা ইকুয়েশন একটু প্লাস করে দিই। কি করবো ভাইয়া? 1 প্লাস 2 করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনটা লিখি। 1 নাম্বার ইকুয়েশন ভাই কি ছিল? T1 ইজ ইকুয়াল টু M1A। দ্বিতীয় ইকুয়েশন ভাই কি ছিল আমার? F মাইনাস T1 ইকুয়াল টু M2 বাই A। যোগ করতেছি, রাইট? যোগ যদি করি ভাইয়া, দেখো এইখানে ছিল T1 এর প্লাস আর এখানে হচ্ছে T1 এর মাইনাস, তাহলে দুইটা T1 কাটা যায়। তাহলে এই T1 আর এই T1 আমি কেটে দিতে পারি। ক্লিয়ার? যদি তাই কেটে দিতে পারি, তাহলে কি আমি এখানে লিখতে পারি যে F ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু A।
লিখতে পারি। এবং এখান থেকে কি আমি লিখতে পারি যে ত্বরণ A ইজ ইকুয়াল টু হচ্ছে F ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লিয়ার? বসাতে পারছি। যারা তোমরা একটু খেয়াল করে ম্যাথটা বুঝতেছো বা একটু খেয়াল করছো, তারা আসলে দেখলে বুঝবা, এই ইকুয়েশন দেখলে বুঝবা যে ইকুয়েশনে কি হইতেছে। বা ত্বরণ আমরা এত বড় ক্যালকুলেশন না করে এক লাইনে কেমনে করতে পারতাম। সিম্পলি চিন্তা করে দেখো, তাহলে আমার ত্বরণ কি আসতেছে ভাইয়া? ত্বরণ আসলে যেটা আসতেছে এটা কি ছিল ভাইয়া? বাহ্যিক বল। এটা হচ্ছে বাহ্যিক বল। আর m1 প্লাস m2 কি? ভরের যোগফল। ক্লিয়ার? এটা হচ্ছে ভরের যোগফল, উপরে হচ্ছে বাহ্যিক বল। তাহলে আমরা এফ এর অ্যাকচুয়াল ফর্মুলা কি দাঁড় করাচ্ছি? এফ নেট বা বাহ্যিক বল ডিভাইডেড বাই হচ্ছে ভরের যোগফল। পুরা সিস্টেমে যতগুলা ভর থাকবে সবগুলা ভরের যোগফল। এই জিনিসটা যদি তোমার জানা থাকে, এই ফর্মুলা যদি তোমার জানা থাকে ভাইয়া, তাহলে ইজিলি উইদাউট ইউজিং এনি সর্ট অফ ইকুয়েশনস তুমি ডিরেক্টলি এখান থেকে ত্বরণ বা অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করে ফেলতে পারবা। ইজ ইট ক্লিয়ার? ওকে, এইবার এই কোশ্চেনে সেকেন্ড পার্টে আমরা যেতে চাই। সেকেন্ড পার্ট ভাইয়া কি ছিল? T1 এর ভ্যালু কত, রাইট? আচ্ছা, T1 এর ভ্যালু যদি বের করতে চাই, দেখো তো ভাইয়া আমার ফার্স্ট ইকুয়েশনটার দিকে তাকায় দেখো তো। ফার্স্ট ইকুয়েশনে কি অলরেডি আমি একটা T1 এর ইকুয়েশন বের করে রাখছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফার্স্ট ইকুয়েশনে আমি আমার ত্বরণের ভ্যালু জানতাম না। কারেক্ট? যেহেতু ত্বরণের ভ্যালু জানতাম না, এজন্য এক্স্যাক্টলি T1 এর ভ্যালু আমি বের করতে পারি নাই। এখন যদি আমি এখানে ত্বরণের ভ্যালু বসাই দিই, from equation 1 m1 into f by m1 plus m2 সমান সমান লিখতে পারি f into m1 by m1 plus m2। এই হচ্ছে আমার T1 এর মান। ক্লিয়ার? তো চলো এবার আসা যাক এই প্রবলেমগুলো সলভিং এ। এই প্রবলেম আমরা কিভাবে সলভ করব বা কিভাবে সর্ট আউট করা যায় এই প্রবলেমগুলো। ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন, গ নম্বর কোয়েশ্চেন আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। কি বলতেছে? পি বস্তুর উপরে ঘর্ষণ বল নির্ণয় করো। ঘর্ষণ সহগ ভাইয়া কত দেয়া আছে এখানে? 0.2। পিক্সেলেটেড হয়ে গেছে 0.2। তাই যদি হয় ভাইয়া, তাহলে আমাদের ঘর্ষণ বল নির্ণয়ের ফর্মুলা কি ছিল? F ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, রাইট? মিউ ইন্টু আর যদি হয় ভাইয়া, আগে হচ্ছে আমার কি বের করতে হবে? আর এর ভ্যালু বের করতে হবে। আর আমরা কি জানি? সব থেকে সিম্পলেস্ট ওয়ে, বুঝার জন্য সব থেকে সিম্পলেস্ট ওয়ে, বাট এক্সপ্লেনেশন ওয়াইজ একটু ভুল। সেটা কি? নিচের দিকে যে বলটা কাজ করতেছে ওজন, এই তলটা বা এই সারফেস, এই বস্তুর উপরে উপরের দিকে যে বল প্রয়োগ করতেছে রিয়াকশন ফোর্স, দুইটা বিপরীতমুখী এবং আমার বস্তুর কোনো সরণ ঘটতেছে না বা বস্তুর মধ্যে কোনো ত্বরণ জেনারেট হচ্ছে না। দ্যাটস ওয়াই সেটা কি? আর। অ্যান্ড যেহেতু ত্বরণ জেনারেট হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি আর মাইনাস mg ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু mg। ক্লিয়ার? সো আর ইজ ইকুয়াল টু যদি mg হয়, তাহলে আমরা কি বলতে পারি? ফ্রিকশন ফোর্স ঘর্ষণ বল F ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। তো ডিরেক্টলি আমরা ভ্যালু বসাই দিই 0.2 ইন্টু এম এর ভ্যালু ভাইয়া কত?
2 ইন্টু 9.8 হোল হচ্ছে নিউটন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ঘর্ষণ বলের টোটাল ভ্যালু। যে প্রবলেমটা তোমাদের সাথে সলভ করতে চাই সেটা হচ্ছে এটা। ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। ক্লিয়ার? আচ্ছা, ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় এই বস্তুর ত্বরণ নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে, রাইট? এই বস্তুর ত্বরণ কত? আচ্ছা ভাইয়া, একটু তাকায় দেখো, ডায়াগ্রামটার দিকে একটু কষ্ট করে তাকায় দেখো। 3টা অবজেক্ট আছে, রাইট? এক নাম্বার বস্তু, 2 নাম্বার বস্তু, 3 নাম্বার বস্তু। 3টা বস্তু দড়ি দিয়ে আটকানো, রাইট? দড়ি দিয়ে আটকানো। কয়টা দড়ি দিয়ে আটকানো? 1 নাম্বার দড়ি, দড়ি নাম্বার 1, দড়ি নাম্বার 2। চিন্তা করো, যদি ডেডিকেটেড ভাবে 3টা বস্তুকে তোমাকে একসাথে বাঁধতে হয়, কিভাবে বাঁধবা তুমি? অবভিয়াসলি 2টা দড়ি ইউজ করবা, কারেক্ট? সো 2টা দড়ি ইউজ করে তুমি 3টা অবজেক্টকে বেঁধে রাখছো। বাট মাইন্ড ইট, প্রত্যেকটা বস্তু কি বাঁধা? যেহেতু বস্তুটা একটা আরেকটার সাথে কানেক্টেড অথবা দড়ি দিয়ে বাঁধা, এবং চিত্র দেখে খুব ইজিলি বোঝা যাইতেছে অ্যাজ ইটস কপিকল, রাইট? কপিকল বা যদি আমরা ইংলিশে বলি পুলি। সো পুলি যদি হয় তাহলে এখানে অবভিয়াসলি আমার রশিগুলো কি টান টান অবস্থায় আছে। তাহলে আমরা কি বলতে পারি? এই 3টা বস্তু কি একটা সিস্টেম অফ ম্যাসের আন্ডারে পড়তেছে। এতটুকু নিয়ে কোনো ডাউট আছে তোমাদের? আই হোপ নট, রাইট? সো যদি কোনো ডাউট না থাকে তাহলে আমরা কি বলতে পারি যে পুরা সিস্টেমের ত্বরণ সেম, কারেক্ট? পুরা সিস্টেমের ত্বরণ সেম। দেখো এই বস্তুটার ভর কত? 66 কেজি, রাইট? এই বস্তুর ভর হচ্ছে আমার 66 কেজি, এই বস্তুর ভর হচ্ছে 30 কেজি। খুব স্বাভাবিকভাবে বুঝতেছি এই পুরা সিস্টেমটা কিভাবে রোটেট করবে? এইভাবে করে পড়বে নিচের দিকে, রাইট? এ বস্তুটা নিচে পড়বে, এই পি বস্তুটার বাম দিকে যাবে, এন্ড বি বস্তুটা উপরের দিকে উঠে যাবে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? আই হোপ নট। এটা খুব ইজি একটা জিনিস, রাইট? আচ্ছা, তাই যদি হয় তাহলে সিস্টেমের সেম, রাইট? সিস্টেমের অ্যাক্সেলারেশন বা সিস্টেমের ত্বরণের কথা যদি বলি, সিস্টেমের ত্বরণ সবার জন্য সেম। তাই যদি হয় তাহলে এবার আমরা বলে দিই যে সিস্টেমের ত্বরণ সবার জন্য সেম। তাই যদি হয় তাহলে এবার জাস্ট আমরা একটা অ্যাক্সেলারেশনের যদি ভ্যালু বের করি তাহলে তোমার কাজ শেষ, রাইট? এখন চিন্তা করো, সিস্টেম অফ ম্যাসের জাস্ট সিম্পল প্রবলেমটা যখন আমরা সলভ করতেছিলাম তখন হচ্ছে একটা ফর্মুলা আমরা জেনারেট করছিলাম, মনে পড়ে? A is equal to F net divided by ভরের যোগফল, রাইট? ভরের যোগফল। তাহলে ভরের যোগফল যদি হয়, এফ নেটটা চিন্তা করবো ভাইয়া, এফ নেটটা কি হবে? চিন্তা করো, এই বস্তুটা এখানে কিন্তু আমরা কোনো এক্সটার্নাল বল দেই নাই, দিছি? কোনো প্রকারে কোনো এক্সটার্নাল বল নাই। যেহেতু এক্সটার্নাল বল নাই তাহলে এইখানে এই বস্তুটার ওজনই হচ্ছে এখানে আমার এক্সটার্নাল বল, রাইট? কারণ ওজনের কারণেই তো বস্তু নিচে পড়তেছে, কারেক্ট? ওজন হচ্ছে আমার এখানে এক্সটার্নাল বল। চিন্তা করো, এ বস্তুর জন্য ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে 66 জি নিচের দিকে কাজ করতেছে। বি বস্তুর ওজনটা কোন দিকে কাজ করতেছে? এদিকে, 30 জি, রাইট? কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, এই বি বস্তু যাওয়ার কথা কোন দিক? উপরে, রাইট? বাট ওর জাস্ট বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, রাইট? পুরা ডাইরেকশনই উল্টা। বি বস্তু যেই দিকে যাওয়ার কথা সেই দিকে তার বল কাজ না করে তার বল কাজ করতেছে উল্টা দিকে, নিচের দিকে। সো আমরা কি বুঝতে পারতেছি যে 66 কেজির যে ওজন এবং বি বস্তু বা 30 কেজি বস্তুর ওজন, এই দুইটা ওজনের যে বল, এই দুইটা যে ওজন, দুইটা বিপরীতমুখী হয়ে কাজ করতেছে উইথ রেসপেক্ট টু দ্য ডিসপ্লেসমেন্ট বা সরণের সাপেক্ষে, বা যেই দিকে নিট ত্বরণটা আমরা পাবো সেই নিট ত্বরণের সাপেক্ষে এই দুইটা বল আমার অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাজ করতেছে। যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে তাহলে আমরা কি বলবো? যখন আমরা নিট বল বের করব তখন অবভিয়াসলি লিখবো না 66 জি মাইনাস 30 জি। কেন?
কারণ তারা বিপরীত দিকে কাজ করতেছে। বিপরীত দিকে কাজ করলে আমরা কি জানি, একটা বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করে দিই। এবার একটা মজার জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, সেটা কি, হ্যাঁ এখানে তো একটা ফ্রিকশন আছে, রাইট, ঘর্ষণ আছে, এখানে একটা ঘর্ষণ বল আছে। তো ঘর্ষণ বল যদি থাকে তাহলে তো আরো একটা এক্সট্রা ফোর্স কাজ করতেছে। একটু মাথায় চিন্তা করো ভাইয়া, ঘর্ষণ বল কি জিনিস? ঘর্ষণ হচ্ছে সেই বল, যেই বল আমার গতির বিপরীত দিকে কাজ করে। বস্তু বা আমার হোল সিস্টেম যেই দিকে গতিশীল হইতে চায়, আমার ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করে। ক্লিয়ার? তাই যদি হয় অ্যান্ড বস্তু বা আমার টোটাল সিস্টেম যদি এইভাবে রোটেট করতে চায়, চিন্তা করো তো ভাইয়া ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ফ্রিকশন কাজ করবে এই দিকে। ক্লিয়ার? এই হচ্ছে আমার ফ্রিকশনের ডাইরেকশন বা ঘর্ষণ বলের ডাইরেকশন, ঠিক বিপরীত দিকে। অর্থাৎ বস্তু যদি বা সিস্টেম যদি আমার বাম দিকে রোটেট করে পড়তে চায়, ঘর্ষণ বল কাজ করবে ডান দিকে, কারণ ওর কাজই হচ্ছে উল্টা দিকে কাজ করা। বোঝাতে পারছি? ও যদি উল্টা দিকে কাজ করে তাহলে আমরা বুঝতে পারতেছি 30G যেখানে কাজ করতেছিল, যে দিকে কাজ করতেছিল নিচে নামানোর জন্য, এই ঘর্ষণ বলটাও কি নিচের দিকে নেওয়ার জন্য বা বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে নেট বলের সময় কি মাস্ট ঘর্ষণ বলটাকেও অ্যাড করতে হবে। বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাই যদি হয় এবার আমরা সিম্পলি ম্যাথটা শেষ করব। তাহলে বলো তো আমার এফ নেটের ভ্যালু কত হবে? 66G মাইনাস 30G মাইনাস এফ কে। এফ কে এর ভ্যালু কোথায় পাবো ভাইয়া? এই যে হচ্ছে আমার এফ কে এর ভ্যালু। ক্লিয়ার? এই ছিল আমার এফ কে ডিভাইডেড বাই যতগুলা ভর আছে সব ভরের বাংলা যোগ। সো নিচে কত ছিল এখানে? 66 প্লাস 30 প্লাস 2। এই হচ্ছে আমার ত্বরণ, যেই ত্বরণে পি বস্তুটা এই দিকে মুভ করবে। বোঝা গেছে? এখন আমাকে কোশ্চেনে বলছে এই ত্বরণের সাথে অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে। তাহলে সিম্পলি আমি কি করব, ইজিলি বুঝতেছি যে এই বস্তুটা, এ বস্তুটা যদি এত দড়ি দিয়ে সিস্টেম অফ ম্যাসের আন্ডারে না থাকতো, অর্থাৎ সে যদি এত জটিলতার মধ্যে না থাকতো, তাহলে খুব সিম্পলি জি ত্বরণের নিচে পড়ে যেত, রাইট? তার তো আর কোনো কনস্ট্রেন্ট নাই, তার তো কোনো প্যারা নেই, সে সিম্পলি কোনো টান ছাড়া, কোনো প্রকারের ঝামেলা ছাড়া পড়ে যেত। বাট যেহেতু সে দড়ি দিয়ে বাধা আছে, অবভিয়াসলি সে জি ত্বরণে পড়তে পারতেছে না। কত ত্বরণে পড়তেছে? এ ত্বরণে পড়তেছে। কারেক্ট? এখন আমার কাজ কি, জি এর সাথে একটু তুলনা করে দেওয়া। জি এর ভ্যালু কত ভাইয়া? 9.8। দ্যাট মিনস 9.8 থেকে এর ভ্যালুটা মাইনাস করে দেখাবো যে অ্যাকচুয়ালি কত কম ত্বরণে সে পড়ছে। সিম্পল অ্যাজ দ্যাট। বোঝাতে পারছি? অর্থাৎ তুলনা যখন আমাকে বলবে, এই হচ্ছে আমার তুলনা। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা আমরা আসলে একটু সিস্টেম অফ ম্যাথস দিয়ে করার চেষ্টা করব। ঠিক ম্যানুয়ালি একটু আগে আমরা যেভাবে করতেছিলাম আরেকবার একটু ম্যানুয়ালি করব। এরপরে হচ্ছে আবার আমরা চলে যাব আমাদের এই বেসিক নিয়মে, যেখানে আমরা ডিরেক্ট হচ্ছে ত্বরণের মান বের করি। ক্লিয়ার? আচ্ছা, চলো কি বলতেছে। চিত্রে পুলি ও সুতার ভর এবং পুলির ঘর্ষণ নগণ্য বিবেচনা করে ওই স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ইনফরমেশনটা তোমাদের খুব খেয়াল করে পড়তে হবে ভাইয়া এক্সামের টাইমে। কখনো যদি তোমাদের উদ্দীপক বা স্টেমের মধ্যে বলে দেয়া থাকে জি এর ভ্যালু কত, ম্যাথের মধ্যে ভুল কইরাও জি এর ভ্যালু 9.8 বসানো যাবে না। ভুলেও যদি ওই যে সাইডে বার দিয়ে তোমরা যখন সলিউশন লেখো যে অমুক এই খাতার একটা পেজ, সে গ নাম্বার প্রশ্নের অ্যান্সার লিখতেছো, গ দিলা, খাতাটা একটু ভাগ করে এখানে যে তোমরা ভ্যালুগুলো লেখা স্টার্ট করো, ইউ ইজ ইকুয়াল টু এত, ভি ইজ ইকুয়াল টু এত, জি ইজ ইকুয়াল টু, যেই মুহূর্তে তোমরা জি ইজ ইকুয়াল টু 9.8 লিখবা, ওই মুহূর্তে তোমার এই পুরো কোশ্চেন আর টিচারের চেক করার দরকার নেই। বোঝাতে পারছি? যদি উদ্দীপক বা স্টেমের মধ্যে কোথাও জি এর ভ্যালু স্পেসিফাইড থাকে, মাস্ট বি যেই ভ্যালুটা স্পেসিফাই করা আছে সেই ভ্যালু ইউজ করে আমাকে ম্যাথ করতে হবে। ক্লিয়ার? ওকে, সো অ্যাজ আমাকে জি এর ভ্যালু স্পেসিফাই করে দিছে, সো আমরা স্পেসিফাইড জি এর ভ্যালু দিয়েই ম্যাথ করব। ক্লিয়ার? আচ্ছা, বলতেছে টেবিলের কোনো ঘর্ষণ না থাকলে 8 কেজি ভরের বস্তু কত ত্বরণের নিচে নামবে?
সিম্পল, আগের ম্যাথের মতোই যদি চিন্তা করি, আগের ম্যাথটা ভাইয়া কেমন ছিল? আগের ম্যাথের মতোই এইভাবেই জাস্ট আবার বাম দিকে এসে নামবে। কেন? কারণ এখানে 8 কেজি, এই বস্তুর ওজনের কারণেই কি পুরা সিস্টেমটা রোটেট করে এইভাবে করে বাম দিকে পড়ে যাবে। বোঝাতে পারছে কথা? আচ্ছা, তাই যদি হয় এবার ভাইয়া একটু একটা একটা করে আবার এফবিডি ড্র করে আমরা ত্বরণটা খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? এই জায়গাতে আমরা ম্যানুয়াল প্রসেসও করব, যাতে ফার্দার এর থেকে বড় কোনো সিস্টেম তোমরা হ্যান্ডেল করার সময় ইজিলি করতে পারো। ক্লিয়ার? অর্থাৎ বড় সিস্টেম বলতে বোঝাচ্ছি, ধরো যদি এখানে আরো একটা বস্তু দেয়া থাকতো, বা এই বস্তুর উপরে যদি আরেকটা বস্তু রেখে দিতাম আমি, তখন আমরা জিনিসপত্র কেমনে ক্যালকুলেট করতাম, বা এখানে যদি আমি আরেকটা বস্তু ইউজ করতাম দড়ি দিয়ে বাঁধা অবস্থায়, তখন আমরা এই ম্যাথগুলো কিভাবে সলভ করব, ওইটা যাতে তোমাদেরকে কখনো সলিউশন শিটের হেল্প নেওয়া না লাগে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। তো প্রথম একটা একটা করে বস্তু নিব, একটা একটা বস্তুর উপরে আসলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শুরু করব, ঠিক আছে? তো চলো। কোন বস্তুটার জন্য আঁকবে ভাইয়া? প্রথমে M1 সিরিয়াল ওয়াইজ। চিন্তা করে দেখো ভাইয়া, প্রথম কথা একদম ইনিশিয়াল স্লাইডে চলি আমরা। সিস্টেম অফ ম্যাথে দুইটা কথা বলছিলাম। প্রথম, সিস্টেমের ত্বরণ সবার জন্য সমান, এবং দ্বিতীয় কথা বলছিলাম যত দড়ি তত টান, যতগুলা দড়ি আছে ততগুলা টান কাজ করবে। কারেক্ট? তাই যদি হয় ভাই, এখানে দড়ি আছে কয়টা? এই বস্তু এই M1 আর এই বস্তু M2, এটাকে বাঁধার জন্য কয়টা দড়ি ইউজ হচ্ছে ভাইয়া? একটা। এবং বস্তু 2 এবং বস্তু 3, এটাকে বাঁধার জন্য কয়টা দড়ি ইউজ হচ্ছে ভাইয়া? আরেকটা। তাহলে টোটাল আমার দড়ির সংখ্যা কয়টা ভাইয়া? দুইটা। দুইটা দড়ি মানে টেনশন ফোর্স কয়টা ইউজ করবো ভাইয়া? দুইটা টেনশন ফোর্স ইউজ করবো। ইজ ইট ক্লিয়ার? দ্যাট মিনস এইখানে একটা টেনশন ফোর্স কাজ করবে T1, এইখানে একটা টেনশন ফোর্স কাজ করবে T2। অ্যাট এ টাইম এইখানে একটা টেনশন ফোর্স কাজ করবে T1, এইখানে একটা টেনশন ফোর্স কাজ করবে T2। আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পারছো। সিস্টেম অফ ম্যাথস একদম ইনিশিয়াল যে প্রবলেমটা আমরা সলভ করছি, এই প্রবলেম যদি তোমরা ধরে থাকতে পারো, তাহলে এই প্রবলেমের আমরা কিভাবে টেনশন ফোর্স বা টান বলার ডাইরেকশন দিতেছি, কিভাবে দুইটা করে আসতেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। স্টিল যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। ওকে, তো চলো M1 বস্তুটার জন্য আমরা একটু ক্যালকুলেট করি। M1 বস্তুর ক্ষেত্রে ভাইয়া চিন্তা করো, টোটাল সিস্টেমের ত্বরণ কোন দিকে? নিচের দিকে, তাই না? আচ্ছা, টোটাল সিস্টেমের ত্বরণ যদি নিচের দিকে হয়, বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, রাইট? আচ্ছা, এখানে আমরা একবারে ডিরেক্ট ভ্যালু ইউজ করে ফেলি। এটা হচ্ছে 8 কেজি, রাইট? নিচের দিকে কি কাজ করতেছে ভাইয়া? ওজন। 8 ইন্টু 10। টোটাল সিস্টেমের ত্বরণ কোন দিকে ভাইয়া? নিচের দিকে। উপরের দিকে কে কাজ করতেছে ভাইয়া? T1, টেনশন ফোর্স, রাইট? তাহলে কি আমরা বলতে পারি বস্তু কি নিচের দিকে পড়ে যাচ্ছে? তাহলে কি আমি বলতে পারি যে 80 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 8A। 8 কোথা থেকে আসছে ভাইয়া? ম্যাস, এম এ। এম এর ভ্যালুতে আমরা ডিরেক্ট হচ্ছে এম এর ভ্যালু 8 বসায় রাখছি। ক্লিয়ার? এটা একটা ইকুয়েশন, আমার ফার্স্ট ইকুয়েশন ডান। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড বস্তুটার জন্য চিন্তা করো। ও কি? ও হচ্ছে একটা টেবিলের উপরে আছে, ওর বাম দিকে কোন ফোর্স কাজ করতেছে ভাইয়া? T1। ওইটার ভর হচ্ছে 2 কেজি। পেছনের দিকে কোন বস্তুটা কোন বল কাজ করতেছে? T2, রাইট? কিন্তু বস্তুর ত্বরণ হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এই ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে কি আমি বলতে পারি যে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2A? এইটাকে আমরা বলতে পারি আমাদের সেকেন্ড ইকুয়েশন। থার্ড একটা ইকুয়েশন আমরা বিল্ড করতে চাই। থার্ড ইকুয়েশনটা কি হবে?
এই 4 কেজি ভরের বস্তুটার জন্য। 4 কেজি ভরের বস্তুটার কথা যদি চিন্তা করি, 4 কেজি ভরের বস্তুটা ত্বরণ কোন দিকে কাজ করতেছে ভাইয়া? ওপরের দিকে, রাইট? ওজন কোন দিকে কাজ করতেছে বস্তুর? নিচের দিকে। 4 ইন্টু 40, উপরের দিকে কি কাজ করতেছে ভাইয়া? T2, রাইট? বস্তু যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে কোন বল বড়? T2 বল বড়। তাহলে কি আমরা বলতে পারি T2 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 4A? এটা হচ্ছে আমার থার্ড ইকুয়েশন। ক্লিয়ার? এবার টোটাল আমি পাচ্ছি কয়টা ইকুয়েশন? 3টা। কি কি? 80 minus T1 is equal to 8A. First equation, T1 minus T2 is equal to 2A. Second equation, third equation কি পাচ্ছি? T2 minus 40. T2 minus 40 is equal to 4A. থার্ড ইকুয়েশন, রাইট? এই তিনটা ইকুয়েশন আমরা যোগ করে দিব। এখানে আমরা কি করব? 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে? যতবার হচ্ছে আমরা এই ধরনের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে, এভাবে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা দুইটা তিনটা যেই কয়টা ইকুয়েশন বিল্ড আপ হবে, যতগুলো ইকুয়েশন পাবো ধরবো যোগ। কোনো চিন্তা ভাবনা নেই, ধরবো যোগ। হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। এইখানে আমরা যোগ কেন করতেছি? যাতে করে হচ্ছে আমার আননোন ভ্যারিয়েবলগুলা নাই হয়ে যায়, ঠিক আছে? এই আননোন ভ্যারিয়েবলগুলা যাতে নাই হয়ে যায় আমার এখান থেকে। এখন দেখো, এই ফার্স্ট ইকুয়েশনে T1 এর ভ্যালু কি আছে? মাইনাস। সেকেন্ড ইকুয়েশনে T1 এর ভ্যালু কি? প্লাস। যাচ্ছে কাটাকাটি? যাচ্ছে। থার্ড ইকুয়েশনে T2 এর ভ্যালু হচ্ছে প্লাস। সেকেন্ড ইকুয়েশনে T2 এর ভ্যালু কি? মাইনাস। যাচ্ছে কাটাকাটি? যাচ্ছে। এন্ড তাহলে আমরা বলতে পারি 80 মাইনাস 40 ইজ ইকুয়াল টু, পুরাটাকে প্লাস করি, 8A প্লাস 2A প্লাস 4A ইজ ইকুয়াল টু, এ সমান সমান কত হবে? 80 মাইনাস 40 ডিভাইডেড বাই 8 প্লাস 10 14, তাহলে 40/14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার টোটাল ত্বরণের মান। ক্লিয়ার? এবার একটু খেয়াল করে দেখো তো, বারবার বারবার আমরা যে ফর্মুলা ইউজ করতেছি যে এফ নেট ডিভাইডেড বাই যতগুলা ভর আছে সব ভরের যোগফল, রাইট? নেট ফোর্স কথা চিন্তা করতেছি, ইনক্লুডিং দ্য ডাইরেকশন। ক্লিয়ার? দিকের কথা চিন্তা করে এরপরে আমরা নেট বলের কথা চিন্তা করতেছি, কারেক্ট? আচ্ছা, চিন্তা করো তো, এই দিকে বল কাজ করতেছিল কি? ওয়েট 80 নিউটন, রাইট? এদিকে কাজ করতেছিল কি? 40 নিউটন। দুইটা বিপরীত দিকে কাজ করতেছে না? বস্তু ঘুরতে চায় কি? এভাবে। এই যে এই ম্যাথটা যেভাবে আমরা সলভ করতেছিলাম, দেখছো এই জিনিসটা যে ঠিক সেম আসতেছে। আমরা বলছিলাম না যে এই বস্তুটা যখন মানে এইভাবে না ঘুরতেছে, লেফট সাইডে ঘুরতেছে, তার মানে কি 66 কেজি এটাকে নিচে পুল ডাউন করতেছে, আর 30 কেজিটা কি উপরে চলে আসতেছে। কিন্তু 30 কেজির ওয়েট কোন দিকে কাজ করতেছে ভাইয়া? নিচে, পিছনের দিকে, রাইট? সো 66G আর 30G ডাইরেকশন উল্টা। সেম এই ম্যাথের ক্ষেত্র, এখানে 80 নিউটন ফোর্স কি করতেছে? এই বস্তুকে বা পুরো সিস্টেমটাকে বাম দিকে ঘোরাচ্ছে বা বাম দিকে ত্বরণ সৃষ্টি করতেছে। কিন্তু 40 নিউটন ফোর্স কি করার ট্রাই করতেছে? ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে আমার নেট ফোর্স কত হবে ভাইয়া? 80 মাইনাস 40। ক্লিয়ার? দেখো, পুরা এফবিডি বানানোর পর, ফ্রি বডি ডায়াগ্রাম বানানোর পরে এন্ড অফ দ্য ডে ঠিকই আমার কাছে 80 মাইনাস 40ই আসছে। আর দেখো, যতগুলা ভর ছিল সব ভরের যোগফলই আসছে। দেখছো? 14। এখান থেকে আমরা একটু ভরের যোগফল বের করার চেষ্টা করি। 8 কেজি, 8 2 10 কেজি, 4 14 কেজি। সেম অ্যাজ আওয়ার মেড ফর্মুলা। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্নে কি বলতেছে? যদি টেবিল ও M3 বস্তুর মধ্যে গতি ও ঘর্ষণ সহগ 0.2 হয়, তবে M2 যুক্ত অবস্থায় ও M2 এর সুতা কেটে দেওয়ার পর 1 সেকেন্ড পরে M1 এর বেগের তুলনা করো। ক্লিয়ার? আচ্ছা, ম্যাথটা একটু ডিফিকাল্ট,
এখানে যদি আমরা ত্বরণের মান আবার বের করতে চাই টাফ হয়ে যাবে, রাইট? কারণ এখানে আবার ঘর্ষণ চলে আসছে। ঘর্ষণ যদি চলে আসে, ম্যাথ যেহেতু বড় হয়ে গেছে, একটু ফর্মুলা দিয়ে আমরা ত্বরণটা বের করে ফেলি। ফর্মুলা দিয়ে ত্বরণ বের করলে ভাইয়া কি হবে? ইজ ইকুয়াল টু 80 মাইনাস 40 মাইনাস এফ কে, দ্যাট মিনস হচ্ছে ফ্রিকশন ফোর্স, ডিভাইডেড বাই হচ্ছে কি যত ভর আছে সব ভরের যোগফল, রাইট? এখন আমাদের কাজ কি? ঘর্ষণ বলটা বের করা। ঘর্ষণ বল কিভাবে বের করব? 0.2 ইন্টু 2 ইন্টু 10, রাইট? তাহলে 2 ইন্টু 10 যদি করি কত হবে? 4 নিউটন। ক্লিয়ার? 4 নিউটন যদি হয় তাহলে আমরা বলতে পারি এখানে কত হবে? 36 ডিভাইডেড বাই 14, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে ত্বরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে কি বলতেছে? বস্তুর মধ্যে গতি ও ঘর্ষণ সহগ যদি 0.2 হয় m2 যুক্ত অবস্থায়, ওই m2 এর সুতা কেটে দেওয়ার ফলে 1 সেকেন্ড পরে m1 এর বেগের তুলনা করো। আচ্ছা, ফার্স্টে আমরা দড়ি টড়ি কাটবো না, ফার্স্টে আমরা অনেক ভদ্র মানুষ, ভদ্র বাচ্চা, আমরা হচ্ছে দড়ি থাকা অবস্থায় ক্যালকুলেট করব। ঠিক আছে? এই দড়িটা যুক্ত থাকা অবস্থায় আমরা ক্যালকুলেট করব। যুক্ত থাকা অবস্থায় যদি ক্যালকুলেট করি 1 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, রাইট? 1 সেকেন্ড পরে বেগ কত হবে? v1 ইজ ইকুয়াল টু u প্লাস এটি। তাই যদি হয় u এর ভ্যালু ভাইয়া কত? ইনিশিয়ালি 0। যেই মুহূর্তে আমি হাতের থেকে ছেড়ে দিছি ওই মুহূর্তে কি পুরা জিনিস রোটেট করে পড়া স্টার্ট করছে। ত্বরণের মান জানি 36/14 ইন্টু 1 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 36/14 মিটার পার সেকেন্ড। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি আমরা m2 এর সুতা কেটে দেই তাহলে কি ঘটবে, রাইট? যদি m2 এর সুতা কেটে দেই তখন আবার ঘটনা কি ঘটবে চিন্তা করো। m2 এর যদি সুতা কাটি, এখান থেকে যদি সুতা কেটে ফেলি, পেছনের দিকে কোনো কিছু আছে? নাই। ত্বরণের মান চেঞ্জ হবে। কেন ভাই? কেন চেঞ্জ হবে? কারণ এই পুরা ওয়েটটা নাই। এই ওয়েট যদি আমার না থাকে তাহলে আমার এফ নেটের মান কত? শুধুমাত্র 80 মাইনাস ঘর্ষণ। ইজ ইট ক্লিয়ার? সো সুতা কাটলে কি হবে? সুতা কাটলে এর মান কত আসবে আমার? 80 মাইনাস 4 ডিভাইডেড বাই টোটাল মান কত? তখন টোটাল ভরের ভ্যালু কত হবে? 2 কেজি প্লাস 8 কেজি, টোটাল 10 কেজি। তাহলে 76/10 বা 7.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যদি হয় তখন আমার কি হবে? এখন যদি আমাকে ভি এর ভ্যালু বের করতে বলে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর ইউ এর ভ্যালু তো আগাম 0, তাই না? তাহলে ভি এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 7.6, ত্বরণের মান সময় মান তো হচ্ছে 1 সেকেন্ড, তাহলে ভি এর ভ্যালু কত? 7.6 মিটার পার সেকেন্ড। অ্যান্ড অবভিয়াসলি এই ভ্যালুটার থেকে বড়ই হবে। বোঝাতে পারছি? এই ভ্যালুটাকে যদি আমরা একটু কেটে ছোট করার চেষ্টা করি, এটা কত আসবে? 18/7 মিটার পার সেকেন্ড। বুঝতেই পারতেছে এই ভ্যালুটা কত ছোট, রাদার দেন 7.6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার টিল নাও? আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতেছি, শুধু ফর্মুলা ইউজ করে, প্লাস যদি আমাদের সিস্টেম কমপ্লিকেটেড হয়ে যায় তখন এফবিডি দিয়ে কিভাবে সলভ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমরা চলে এসেছি একদম আমাদের লাস্ট প্রবলেমে। ওকে, সো এই প্রবলেম সলভ করার পর আশা করি হচ্ছে তোমাদের এই পুলি সংক্রান্ত আর কোনো ধরনের কখনো কোনো ডাউট জেনারেট হবে না। একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে যন্ত্রটা দেখতেছো, যেখানে একটা পুলি দেয়াল থেকে সিলিং থেকে ঝোলানো এবং এখানে দুইটা বস্তু ঝুলতেছে, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাটুড মেশিন। এটার নাম হচ্ছে অ্যাটুড মেশিন। ঠিক আছে? এই ধরনের একটা পুলির দুই সাইডে যদি দুইটা বস্তু ঝুলানো থাকে,
এই ধরনের জিনিসকে বলা হয় অ্যাটুড মেশিন। ক্লিয়ার? আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে এখন অ্যাটুড মেশিনের ক্যালকুলেশন করব। পুরাপুরি জিনিসপাতি সব সেম, কোনো ডিফারেন্স নেই। ক্লিয়ার? ডিফারেন্স যদি না থাকে তাহলে ভাইয়া ক্যালকুলেশন কেমন হবে? আগের মতোই সেম। জিজ্ঞেস করছে কি, গ নাম্বার, বস্তু দুইটির ত্বরণ নির্ণয় করো। বস্তুর ভাইয়া ত্বরণ কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এফবিডি দিয়ে নির্ণয় করতে পারি, অথবা ডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তাই যদি হয় চলো আমরা তাহলে ছুটি এফবিডি দিয়ে করার চেষ্টা করি, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করি, কারণ ফর্মুলা দিয়ে তোমরা বাসায় করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে 6 কেজিটার জন্য করব। 6 কেজির বস্তু। চিন্তা করে দেখো, দুইটা বস্তু ঝুলানো আছে, দুইটা বস্তু ঝুলাইতে ভাইয়া কয়টা দড়ি দরকার? একটা দড়ি। দড়ি যত টান তত। তাহলে একটা মাত্র যদি দড়ি থাকে তাহলে কয়টা টান বল কাজ করতেছে ভাইয়া? এখানে একটা মাত্র টান বল কাজ করতেছে। সো টান সবসময় কোন দিকে কাজ করবে? ওপরের দিকে কাজ করবে, রাইট? এই হচ্ছে আমার টান বলের ডাইরেকশন, এই হচ্ছে আমার টান বলের ডাইরেকশন। তাহলে 6 কেজির জন্য বলতে পারি উপরের দিকে টান কাজ করতেছে, নিচের দিকে কি ওজন কাজ করতেছে, রাইট? কিন্তু এই পুরা সিস্টেমের ত্বরণ কোন দিকে কাজ করতেছে ভাইয়া? নিচের দিকে কাজ করতেছে, রাইট? তাহলে এইটার জন্য আমরা ইকুয়েশন কি লিখতে পারি? ইকুয়েশনে লিখতে পারি 6 ইন্টু 9.8 মাইনাস টি ইজ ইকুয়াল টু 6a। ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে কি থাকবে? এটা 3 কেজি, উপরে টেনশন, নিচে হচ্ছে কি আমার ওয়েটটা কাজ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আচ্ছা, এইখানে আমার সিস্টেম কোন দিকে কাজ, অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে, রাইট? উপরের দিকে যদি কাজ করে তাহলে কি আমি এখানে কি বলতে হবে? টি মাইনাস 3 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 3a। কত নম্বর ইকুয়েশন? সেকেন্ড ইকুয়েশন। আবার দেখো ঘটনা সেম, এখানে আমার টি এর সামনে কি আসছে? এক মাইনাস, এখানে আমার টি এর সামনে কি আসছে? প্লাস। সিম্পলি 1 + 2 করবো। 1 + 2 যদি করি কি আসবে আমার? হ্যাঁ, একবারে লিখে ফেলি। 6 ইন্টু 9.8 মাইনাস 3 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 6a প্লাস 3a। একটু কমন নেই, কমন নিলে কি আসবে? 3 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 9a। তো এখান থেকে যদি আমরা ত্বরণ নির্ণয়ের চেষ্টা করি, a ইজ ইকুয়াল টু 3 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9, কাটাকাটি করলে মানে 3, অ্যাক্সেলারেশনের ভ্যালু আসতেছে 9.8 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার, বা টোটাল সিস্টেমটা যে নিচে পড়বে, নিচে পড়তে গেলে যে ত্বরণে পড়বে সেই ত্বরণের ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যেতে চাই। পরবর্তী কোশ্চেনে কি বলতেছে? উদ্দীপকের কপিকলে কার্যকর ওজন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, এই কোশ্চেনটা ওয়ান অফ দ্য মোস্ট সুইটেস্ট একটা কোশ্চেন। কপিকলের ম্যাথে তোমরা অনেক টাইপের কোশ্চেন ফেস করো, ত্বরণ কত, টান বলের মান কত, বস্তু কোন দিকে পড়বে, বা যদি হচ্ছে আমার ঘর্ষণ থাকে তাহলে কি হবে, ঘর্ষণ না থাকলে কি হবে, ঘর্ষণ থাকলে ঘর্ষণ বলের মান কত, ঘর্ষণ সহগ চেঞ্জ করে করে ম্যাথ দিতেছে। বাট এই টাইপের কোয়েশ্চেন বা কপিকলের মধ্যে কার্যকর ওজনের মান কত, এই জিনিসটা এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি তোমরা ফেস করো নাই, বা যারা অ্যাকচুয়ালি টেস্ট পেপার সলভ করে ফেলছো তারা হয়তো বা পাইছো এই জিনিসটা, যারা এসএসসি 26 ব্যাচ, যারা 27 ব্যাচ, যারা এখনো ওইভাবে টেস্ট পেপারের সাথে পরিচিত না, 28 ব্যাচের কথা আমি বাদই দিয়ে দিতেছি। সো তাদের জন্য আসলে এই ম্যাথটা সব থেকে সুইটেস্ট ম্যাথ হইতে যেতেছে। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করে দেখো, ওজন কোন দিকে কাজ করতেছে ভাইয়া? নিচের দিকে, তাই না? একটা জিনিস চিন্তা করো, তুমি একটা বস্তুকে তুমি যদি দুইটা বস্তুকে দুই সাইড থেকে ঝুলায় রাখছো, রাইট? এই জিনিসটাকে ব্যালেন্স করে উপরে ধরে রাখবে কে? কপিকলের সাথে কানেক্টেড যে দড়িটা সেটা। তাহলে আমি কি বলতে পারি
এইখানে যে দুইটা টেনশন কাজ করতেছে, এই দুইটা টেনশন পেছনের দিকে ইউজ হবে। তাহলে কি আমরা বলতে পারি এই যদি এখান থেকে যদি আমরা টেনশনের ভ্যালুটা বের করি, এখান থেকে যদি আমি টেনশনের ভ্যালুটা বের করি, সিক্স ইন্টু 9.8 মাইনাস 6a, এখান থেকে যদি এর ভ্যালু আমরা ইনপুট করি 6 × 9.8 মাইনাস 6 × 9.8/3, এইখানে যে টেনশনটা কাজ করবে সে টেনশনের ভ্যালু কত হবে? 6 × 9.8 মাইনাস 19.6, এই হচ্ছে আমার টেনশনের ভ্যালু। এই টি এবং এইখানে যে টি দুইটা সমান, নিচের দিকে দুইটা টেনশন ফোর্স কাজ করতেছে, এই দুইটা টেনশন ফোর্সে পুলি যাতে নিচে ছিঁড়ে না যায় এজন্যই তো এখানে উপরের দিকে একটা ওয়েট কাজ করতেছে, কারেক্ট? এই পুলিটাকে ব্যালেন্স করার ট্রাই করতেছে। সো পুলি যদি আমার ব্যালেন্স হয়ে যায় তাহলে কি আমি বলতে পারি যে ব্যালেন্স করার জন্য যে ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2t, রাইট? তাহলে 2 সমান 2 ইন্টু 6 × 9.8 মাইনাস 19.6, এই হচ্ছে আমাদের ওয়েট ফোর্স। ক্লিয়ার? সো আশা করি তোমাদের পুলিশ সংক্রান্ত সব প্রবলেমের সলিউশন তোমরা বুঝতে পারছো, কিভাবে জিনিসগুলো সলভ করতে হবে, কিভাবে একদম শুরু থেকে অ্যাটেম্প্ট করতে হবে। হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার। অ্যান্ড ফার্দার যদি কখনো সিস্টেম কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে তোমরা কিভাবে নিজে নিজে সলভ করবা উইদাউট ওয়াচিং দ্য সলিউশনস, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সো টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।